আগের দিন তোমাদের সাথে প্রশ্ন নম্বর 5 অবধি আমি আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সাথে কোয়েশ্চেন নাম্বার 6 থেকে আলোচনা করব। তো চলো স্টার্ট করি। হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কি এবং পর্যায় বরাবর এটি কিভাবে পরিবর্তিত হয়, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কোনো একটা তুমি যৌগ নিলে এক্স ওয়াই, এরা সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। এদের মধ্যে যার নিজের দিকে টানার ক্ষমতা বেশি, ধরে নিলাম এই মৌলটার টানার ক্ষমতা বেশি, জোর বেশি এর, ঠিক আছে, এর অনেক বেশি ক্ষমতা, এ অনেক বেশি শক্তিশালী, টানার ক্ষমতা বেশিটাকে আমি ওপরের দিকে তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। যার হচ্ছে তার মানে কি নিজের দিকে সে আকর্ষণ করছে, নিজের দিকে টানছে, সেই ক্ষমতাটাকে, এ যেই ক্ষমতার জোরে এটা নিজের দিকে টানছে সেটাকে আমরা কি বলবো? তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে। দড়ি টানাটানি খেলার মতো অনেকটা। দড়ি টানাটানি খেলায় কি হয়, যে বেশি শক্তিশালী তার দিকে আমরা সবাই একদম হেলে পড়ে যাই, কারণ তার শক্তি অনেক বেশি, সে অনেক জোরে আমাদেরকে টানছে, ঠিক আছে। তো সেরকমই জিনিসটা হচ্ছে যে যার একটা সমযোজী বন্ধনে আবদ্ধ একটা যৌগ আছে, তাদের মধ্যে যার নিজের দিকে টানার ক্ষমতা বেশি, ইলেকট্রন জোরকে, এরও তো ইলেকট্রন আছে আলটিমেটলি, যখন দুটোই পরমাণু, এরও কিছু ইলেকট্রন আছে, এরও কিছু ইলেকট্রন আছে। তো এই কী করছে, এই ইলেকট্রন জোরকে নিজের দিকে টানছে। এই ইলেকট্রন জোরকে টানার ক্ষমতাটাকেই, আকর্ষণ করার ক্ষমতাটাকে আমরা কি বলবো? তড়িৎ ঋণাত্মকতা। এবার পড়ব যে পর্যায় বরাবর এটি কিভাবে পরিবর্তিত হয়। পর্যায় বরাবর মানে কি বোঝাচ্ছে? বাম থেকে ডান দিক, এটা বোঝাচ্ছে তো। আর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, ঠিক আছে। তড়িৎ ঋণাত্মকতা কি হয়? বৃদ্ধি পায়। তার মানে বাম দিক থেকে ডান দিকে গেলে সর্বশেষ আছে হ্যালোজেন মৌল আছে, একটা ফ্লুরিন, আর তারপরে কি আছে? নিয়ন। এটা আছে তো, এটা হচ্ছে 18 নম্বর শ্রেণীতে আছে। এটা কত নম্বর শ্রেণীতে আছে? 17 নম্বর শ্রেণীতে। বইটা খুলে একবার পর্যায় সারণী খুলে তোমরা দেখবে। তার আগে কি আছে? অক্সিজেন, সেটা কত নম্বর শ্রেণীতে আছে? 16 নম্বর শ্রেণীতে। তার আগে কি আছে? নাইট্রোজেন, এটা আছে 15 নম্বর শ্রেণী। আরও আছে, সেগুলো দেখাচ্ছি না। তো বাম দিক থেকে যখন ডান দিকে যাচ্ছে আমরা কি বললাম? তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। তার মানে আমাদের কার সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে? ফ্লুরিনের। তার মানে যদি এরকম প্রশ্ন করা হয় যে পর্যায় সারণীর সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা মৌলটির নাম কি, তখন তোমাদের বলতে হবে ফ্লুরিন। কারণ নিয়ন কি হচ্ছে? কখনোই হবে না, কারণ এরা অলরেডি সুস্থির, এরা কারোর সাথে বন্ধনও করে না, এরা কিছুই করে না, এরা এমনি স্টেবল। কেউ তুমি এমনি স্টেবল আছো, তুমি এমনি খুব ভালো আছো, তুমি বেকার কেন খাটাখাটনি করতে যাবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো এরা এমনি সুস্থির, তো এরা আর কোনো খাটাখাটি করতে যাচ্ছে না, ওরা কারোর সাথে বন্ধন করে না, কোনো কিছু করে না, ঠিক আছে। এই হলো কনসেপ্ট তড়িৎ ঋণাত্মকতার। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব। পরবর্তী প্রশ্ন আমাদের হচ্ছে একটি মৌল এম এর পরমাণু ক্রমাঙ্ক বলে দিয়েছে 15। একটা করে লাইন পড়বো এবং তারপরে উত্তর করব, ঠিক আছে। পরমাণু ক্রমাঙ্ক বলেছে 15 এবং দীর্ঘ পর্যায় সারণীতে মৌলটি কোন পর্যায় এবং কোন শ্রেণীতে অবস্থিত এবং এই শ্রেণীর মৌলগুলোকে কি বলা হয়। তাহলে এম এর পরমাণু ক্রমাঙ্ক বলে দিয়েছে কত? 15। আর আমরা জানি 15 হয় ফসফরাসের। তোমাদের কি বললাম, আমি 1 থেকে 20 অবধি কিন্তু মুখস্থ করতে হবে, তবেই কিন্তু তোমরা এগুলো করতে পারবে। তাহলে 15 আমি জানি ফসফরাসের হয়, এর নাম হচ্ছে ফসফরাস। এবার বলেছে এটা দীর্ঘ পর্যায় সারণীর কোন পর্যায় এবং কোন শ্রেণীতে অবস্থিত। তাহলে আমরা একটু পর্যায় সারণীটা একটু এঁকে নিই, সাইড বাই সাইড। এখান থেকে এঁকে নিচ্ছি। প্রথমে কি আছে আমরা জানি, হাইড্রোজেন তো উপরে আছে, সেটা আর লিখেই দিলাম, ঠিক আছে। লিথিয়ামের পর কে আছে? বেরিলিয়াম। তারপরে একটা বড় ফাঁকা আছে, এখানে সব ডি ব্লক এলিমেন্ট আছে, সেটা আর আমি এখানে আঁকছি না, একটু ছোট করে এঁকে নিই, ঠিক আছে। ধরে নাও এখান থেকে এইটুকুর মধ্যে ডি ব্লক মৌলগুলো আছে। তারপরে কি আছে? বোরন। তারপরে কি আছে? কার্বন। তারপরে কি আছে? নাইট্রোজেন। তারপর আছে অক্সিজেন, তারপরে ফ্লুরিন, তারপরে কি আছে? নিয়ন। আর এর উপরে আছে আবার হিলিয়াম, যেটা হাইড্রোজেন বরাবর আছে, ঠিক আছে। এইবার জানতে চাইছে কি? ফসফরাস। তাহলে আমি যদি এবার এটা একটু মুছে দিই, একটু মুছে দিচ্ছি, 15 ফসফরাস পি এখানে লিখে দিলাম, ঠিক আছে। এটা তার মানে কি 1 নম্বর শ্রেণী, এটা 2, মাঝে আরও অনেক কিছু আছে, সেগুলো আমি লিখছি না। এটা কত নম্বর হয়? 18। এবার উল্টো দিক থেকে লিখো, 17, 16, 15। এটা কত হয়? 14। এটা কত হয়? 3, 4, 5, 6, 7, 8, 9।
13। এরকমভাবে উল্টো করে আমি লিখে নেব, যাতে আমার ভুলে যেতে অসুবিধা, মানে আমি ভুলে যাতে না যাই, ভুলে যেতে অসুবিধা, ভুলে যাতে না যাই। তাহলে এরকম আঁকা হলো। এবার নিয়নের পর আমি কি বলেছিলাম, আবারও 1 থেকে 20 অবধি তো তোমাদের মনে রাখতে হবে। তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম হলো। 11তে কি আছে? সোডিয়াম। 12তে কি আছে? ম্যাগনেসিয়াম। 13তে কি আছে? অ্যালুমিনিয়াম। 14তে কি আছে? সিলিকন। 15তে কি আছে? ফসফরাস। 16তে সালফার। 17তে ক্লোরিন। 18তে কি আছে? আর্গন। তাহলে এটা কোথায় আছে? এখানে আছে। তাহলে এটা কত নম্বর শ্রেণী হচ্ছে? 15। আর যদি পর্যায় দেখা হয়, এটা কি হয়? পর্যায় 1 নম্বর। এটা কত? 2 নম্বর পর্যায়। এটা 3 নম্বর পর্যায়। তাহলে পর্যায় অনুসারে দেখে গেলে কত নম্বরে আছে? 3 নম্বর পর্যায়ে আছে। তাহলে এটা হলো উত্তর। তাহলে আমাদের এত কিছু কি জানতে হবে? অবশ্যই তুমি যদি ডিটেলস অ্যান্সার জানতে চাও তাহলে এইভাবেই তোমাকে করতে হবে। এছাড়া তোমাকে মনে রাখতে পারো, তুমি যদি তোমার চোখের সামনে পর্যায় সারণীটা ভাসাতে পারো, তবে কিন্তু তুমি অটোমেটিক্যালি অ্যান্সার দিতে পারবে। এর জন্য আমি বলেছিলাম যে 1, 2 এবং এইগুলোর 17, 18 এই 4টে অন্তত তোমাদের পড়ার জন্য আমি বলেছিলাম। 15 নম্বর শ্রেণীতে উত্তর হলো এই 4টে তোমরা যদি পড়ো, তাহলে নাইট্রোজেনের নিচে যে ফসফরাস হয় সেটা কিন্তু তোমাদের চোখের সামনে ভাসাতে হবে, তাহলেই তোমরা কিন্তু এটার অ্যান্সার দিতে পারবে যে 15 ফসফরাস সেটা হচ্ছে 15 নম্বর শ্রেণীতে আছে। এছাড়া আরেকটা ভাবে তোমরা মনে রাখতে পারো যে 15 নম্বর যেহেতু বলে দিয়েছে যৌগটা, তাহলে সেটা 15 নম্বর শ্রেণীতেই হবে। যেটা 16 নম্বর সেটা 16 নম্বর শ্রেণীতেই হবে, যেটা 17 সেটা 17 নম্বর শ্রেণীতেই হবে। এছাড়া আরেকটা ভাবে, এবার তোমরা হয়তো বলবে যে তাহলে ওপরের মৌলগুলো আমি কি করে মনে রাখবো? এইগুলোরটা আমি একটু ট্রিক বলে দিই তোমাদেরকে, আশা করি তোমাদের এটাতে অনেক সুবিধা হবে। এটা কত নম্বর ঘরে আছে? 13। এর কত? লাস্ট কক্ষপথের সংখ্যা 3, 2,3 হয় তো। বোরনের কত হয়? 5। তাহলে এটা কি হবে? 2,3 হবে। তাহলে এই কত নম্বর? লাস্ট কক্ষপথে কত আছে? 3। এর সঙ্গে তুমি 10 যোগ করে দাও। লাস্ট কক্ষপথের সংখ্যার সাথে তুমি 10 যোগ করে দিলে যেটা পাবে সেটাই হচ্ছে তার শ্রেণীর সংখ্যা। তুমি প্রতিটা এইভাবে করে দেখো, এর লাস্ট কক্ষপথে আছে 4টে, তার সঙ্গে তুমি 10 যোগ করো 14। এর লাস্ট কক্ষপথে 5টা, এর সঙ্গে তুমি 10 যোগ করো। আর এটা তো 15 নম্বর নাম আছে, 15 নম্বর শ্রেণীতে আছে। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। এবার বলেছে এই শ্রেণীর মৌলগুলোকে কি বলা হয়? এই যে 15 নম্বর যে শ্রেণীটা আমি অ্যান্সার পেলাম, ফসফরাস যে 15 নম্বরে আছে, এই শ্রেণীর মৌলগুলোকে বলা হয় নিকটোজেন। নাইট্রোজেন দিয়ে মনে রাখতে পারো, নিকটোজেন বলা হয়। মৌলগুলোকে বলা হয় নিকটোজেন। এই হচ্ছে উত্তর। কোয়েশ্চেন নাম্বার 8-এ রয়েছে প্রদত্ত কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম? অপশানে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম। তাহলে কি কি আছে? ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, স্ট্রনশিয়াম আছে, বেরিয়াম আছে। এই মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা কার সবচেয়ে কম সেটা জানতে চেয়েছে। এটা হচ্ছে প্রশ্ন, কোন মৌলটির সবচেয়ে কম। আমরা এই মৌলগুলোকে যদি পর্যায় সারণীতে কোথায় আছে আগে সাজিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের পক্ষে এটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে চলো সাজিয়ে নিই। সাজালে আমরা দেখতে পাবো ম্যাগনেসিয়ামটা শ্রেণী নাম্বার 2-এ থাকে, শ্রেণী 2-এ, কারণ ম্যাগনেসিয়ামের আগে কে থাকে? সোডিয়াম। সোডিয়ামের হচ্ছে 11, ম্যাগনেসিয়ামের 12। ম্যাগনেসিয়াম, এবার তুমি যদি শ্রেণী 2টা পরপর মুখস্থ করো তাহলেই কিন্তু তুমি এটার অ্যান্সার করতে পারবে। ম্যাগনেসিয়াম, তারপরে থাকে ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, তারপরে আরও থাকে রেডিয়াম। সেটা আর আমি তোমাদের জানার প্রয়োজন নেই। তোমাদের এখন অবধি জানার যেটা দরকার আছে সেটা হচ্ছে এই 4টে। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। তাহলে আমরা দেখতে পেলাম শ্রেণী বরাবর 2 নম্বর শ্রেণীতে এরা পরপর সাজানো আছে ওপর থেকে নিচে। এবার আমরা জানি ওপর থেকে নিচে গেলে কি হয়? তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। হ্রাস পাওয়াটাকে আমি তীরচিহ্ন, নিচের দিকে তীরচিহ্ন দিয়ে বোঝাচ্ছি। তাহলে হ্রাস পায়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? কারণ কম জানতে চেয়েছে, সবচেয়ে কম কার, তাহলে সঠিক উত্তর হবে বেরিয়াম। তাহলে তোমাদের এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে জানার জন্য যেটা করতে হবে যে তোমাদের পর্যায় সারণীর কয়েকটা শ্রেণী কিন্তু তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। ওপর 1 থেকে 20 অবধি তো তোমরা পড়বেই, সাথে আরও কিছু তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। যেমন শ্রেণী 1, শ্রেণী 2,
এটা মুখস্থ করতে হবে। সঙ্গে সমস্তগুলো তো আমি মুখস্থ করতে বলতে পারি না, তবে দশম শ্রেণীর জন্য আমি এটাই বলবো, তোমরা 17 নম্বর শ্রেণীটাও পড়তে পারো, 18 নম্বর শ্রেণীটা, এই 4টে শ্রেণী অন্তত তোমরা মুখস্থ রাখতে পারো। তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ওপর থেকে নিচ বরাবর তোমরা মুখস্থ করবে, তবে তোমরা এই প্রশ্নগুলোর কিন্তু খুব সুন্দরভাবে উত্তর দিতে পারবে। নইলে কিন্তু একটু কঠিন হয়ে যাবে তোমাদের জন্য, কারণ তোমরা জানোই না পর্যায় সারণীর কোথায় এই মৌলগুলো আছে। আর যদি বাম দিকে থাকে, না ডান দিকে থাকে, না উপরে আছে না নিচে আছে, শ্রেণী বরাবর বলতে হবে নাকি পর্যায় বরাবর বলতে হবে, সেটা যদি তোমরা না করতে পারো তাহলে কিন্তু তোমরা সঠিক উত্তর বলতে পারবে না। নেক্সট আমার প্রশ্ন হচ্ছে, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কোন নিষ্ক্রিয় মৌলের মতো? তাহলে কি জানতে চাইছে? লিথিয়াম প্লাস বলেছে এই মৌলটার ইলেকট্রন বিন্যাস কোন নিষ্ক্রিয় মৌলের মতো? অপশান কি আছে? অপশান আছে হিলিয়াম, অপশান বি আছে নিয়ন, অপশান সি আছে আর্গন, আর অপশান ডি আছে ক্রিপ্টন। এবার এগুলোর মধ্যে কোনটার, এইটার ইলেকট্রন বিন্যাস কিসের মতো সেটা তোমাকে বলতে হবে। লিথিয়াম প্লাস, আগে আমরা জেনে নিই লিথিয়ামের কত। লিথিয়ামের হয় 3, পরমাণুর সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা, এগুলোকে কি বলি? পরমাণুর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক বলি, বা ইলেকট্রন সংখ্যা বলি, বা প্রোটন সংখ্যা বলি। ঠিক আছে, প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, যা বলা যায়, পারমাণবিক সংখ্যাও বলতে পারো। তো এগুলো লিথিয়ামের কত হয়? 3। তাহলে লিথিয়ামের মাথায় আছে প্লাস, তার মানে কি হবে? মাথায় প্লাস মানে আমি আগের দিন বুঝিয়েছিলাম তোমাদের, মাথায় প্লাস মানে একটা ইলেকট্রন কম আছে। যদি একটা প্লাস থাকে তাহলে একটা ইলেকট্রন কম, যদি দুটো প্লাস থাকে তাহলে দুটো ইলেকট্রন কম, যদি 3টে প্লাস থাকে তাহলে 3টে ইলেকট্রন কম। তাহলে এখানে কটা ইলেকট্রন কম হবে? একটা। তার মানে এখন ওর ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে? 2, তাই তো? বা তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কিসের মতো হয়ে যাবে? তাহলে ওর ইলেকট্রন সংখ্যা যদি 2 হয়ে যায়, লিথিয়ামের প্রোটন সংখ্যা কিন্তু 3ই আছে। প্রোটন সংখ্যা কখনো কোনোদিনও চেঞ্জ হয় না, চেঞ্জ হয় কি? ইলেকট্রন সংখ্যা। তাহলে যেহেতু মাথায় প্লাস আছে, তাহলে ইলেকট্রন সংখ্যা যদি চেঞ্জ হয়, তাহলে আমরা এতক্ষণ লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি করছিলাম? 2,1। আমি আগের দিন শিখিয়েছি, এগুলো তোমরা কিভাবে করবে, যারা দেখোনি অবশ্যই ক্লাসটা দেখে নিও। যে কে কক্ষপথে কটা থাকবে? 2টো, আর এল কক্ষপথে 1টা। কিভাবে হয়, কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারবে, সমস্ত কিছু কিন্তু আমার আগের ভিডিওতে বলা আছে। তাহলে 2,1 হচ্ছে, কিন্তু এখন আমরা কি দেখতে পেলাম? ওর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন কি হয়েছে? কমে গেছে। মাথায় প্লাস মানে একটা ইলেকট্রন কম আছে, তার মানে লাস্টের এই যে কে কক্ষপথের ও যে ইলেকট্রন বিন্যাস, সেটা আমি একটা মুছে দেবো। তাহলে কটা হয়ে গেল ওর? 2। আর 2 কার হয় সেটা আমাকে জানতে হবে। কোন পরমাণুটার 2টো ইলেকট্রন আছে, যার প্রোটন সংখ্যা 2 হবে, তারই এখানে ইলেকট্রন সংখ্যা 2 হবে। কারণ এখানে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু কোথাও, এটাগুলো ক্যাটায়ন রূপেও নেই, অ্যানায়ন রূপেও নেই, আর এগুলো থাকা পসিবলও নয়, কারণ এগুলো নোবেল গ্যাস, সেটা খুব সুস্থিত হয়। তাহলে আমরা হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কত জানি? 2, নিয়নের 10, আর্গনের 18, ক্রিপ্টনের 36। তাহলে কোনটা হবে আমাদের উত্তর? অপশান এ। অপশান এ হবে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝাতে পারলাম। তাহলে নেক্সট প্রশ্নতে আমরা চলে যাই। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই কিন্তু আগের ভিডিওটা দেখে নিও, নাহলে কিন্তু এটা অনেক কিছু বুঝতে পারবে না। নেক্সট আমাদের প্রশ্ন আছে যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এবং নাইট্রোজেনকে তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুসারে সাজা। আবার তড়িৎ ঋণাত্মকতা একটু আগে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এবার এক্সপ্লেন করি যে কোনটার বেশি হবে, কোনটার কম হবে এবং কেন হবে, এই 4টের মধ্যে জানতে চেয়েছে। তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, এগুলো জানতে চেয়েছে। এবার পর্যায় সারণীর কোনটা কোথায় আছে আমাদের সেটা সবার আগে দেখতে হবে। লিথিয়াম কোথায় থাকে? একদম বাঁ সাইডে। আর বেরিলিয়াম কোথায় থাকে? ঠিক তার পাশেই। এটা হচ্ছে শ্রেণী 1, এটা হয় শ্রেণী 2, ঠিক আছে। আর বোরন কোথায় থাকে? একদম এই দিকে। কত নম্বর শ্রেণীতে থাকে বোরন বলো তোমরা একটু ভাবো, তারপরে আমি বলছি। বোরনের পর থাকে কার্বন, তারপর থাকে নাইট্রোজেন, তারপর থাকে অক্সিজেন, তারপর থাকে ফ্লুরিন, মাঝে কি থাকে? ডি ব্লক, ঠিক আছে। তাহলে যদি তোমরা, আমি আগের দিনও বলে দিয়েছিলাম, যদি তোমরা শ্রেণী ভুলে যাও তাহলে কীভাবে মনে রাখবে? উল্টো দিক থেকে। ওর পরে আছে নিয়ন। এটার কত হয়? 18 নম্বর শ্রেণী, এটা হয় 17 নম্বর শ্রেণী, কারণ টোটাল শ্রেণী তো 18, তাহলে উল্টো দিক থেকে গুনবে যদি মাঝের এগুলো একটা ভুলে যাও। 16, তারপরে হয় 15, তারপরে হয় 14, তাহলে বোরনের কত দাঁড়াচ্ছে? 13। যাই হোক, এটা বোঝানোর জন্য বললাম। এবার উত্তরে আসি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, এগুলো কি বরাবর আছে? শ্রেণী বরাবর আছে না, বাম দিক থেকে ডান দিকে। তাহলে
কোন দিক থেকে আছে? বাম দিক থেকে ডান দিকে আছে, তাই তো? মৌলগুলোকে সাজানো আছে কত নম্বর পর্যায় বরাবর সাজানো আছে? 2 নম্বর পর্যায় বরাবর, কারণ 1 নম্বর পর্যায়ে কি থাকে? হাইড্রোজেন আর হিলিয়াম। 2 নম্বর পর্যায় বরাবর সাজানো আছে এগুলো। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয় আমরা জানি, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, এটা আমরা জানি। তাহলে যদি তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় তাহলে নাইট্রোজেনের কি হবে? সবচাইতে বেশি। তারপরে কি আছে? বোরন। বোরনের কি হবে? তারপরে কি আছে? বেরিলিয়াম। তারপরে কি আছে? লিথিয়াম। তাহলে এটা হবে আমাদের সঠিক ক্রম। বোঝাতে পারলাম? তাহলে নেক্সট প্রশ্নতে যাই। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে দীর্ঘ পর্যায় সারণীতে প্রদত্ত মৌলগুলির অবস্থান উল্লেখ করো। কোন কোন মৌল দিয়েছে? একটা দিয়েছে সোডিয়াম আর একটা দিয়েছে ফ্লুরিন। তার মানে এগেইন আমাদের কি করতে হবে? পর্যায় সারণীটা লিখতে হবে, কারণ আমাদের অবস্থান জানতে চেয়েছে। তার মানে পর্যায়ও বলতে হবে, আবার পেনটার মাঝে মাঝে কালি পড়ে না। সোডিয়াম আর আছে ফ্লুরিন। ফ্লুরিন কোথায় থাকে? একদম নিয়ন এই কোনায় থাকে 18 নম্বর শ্রেণীতে। তার আগে থাকে ফ্লুরিন 17 নম্বর শ্রেণীতে। তাহলে একটা উত্তর তো পেয়েই গেলাম যে ফ্লুরিন। আমাদের জানতে চেয়েছে কি কি? সোডিয়াম আর ফ্লুরিন। ওপরে লিখে দিই, সোডিয়াম আর ফ্লুরিনেরটা জানতে চেয়েছে যে এরা কোন পর্যায়ে অবস্থিত এবং কোন শ্রেণীতে অবস্থিত। তাহলে এটা আমরা কি জানি? তাহলে এবার চলো এটা একটু নিচ বরাবর লিখি, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তোমরা হয়তো ভাববে দুটো পাশাপাশি আছে, সেই কারণে চেঞ্জ করে দিলাম। তাহলে ফ্লুরিন আছে কত? আগে ফ্লুরিনের অ্যান্সারটাই করে নিই। ফ্লুরিন আছে কত নম্বর শ্রেণীতে? 17 নম্বর শ্রেণীতে। তাহলে ফ্লুরিনের অ্যান্সার কি হবে? 17 নম্বর শ্রেণী। এবার পর্যায় জানতে হবে ফ্লুরিনের পর্যায় কি করে জানবো? আচ্ছা, 1 নম্বর পর্যায়ে কে থাকে? হাইড্রোজেন। 2 নম্বরে কে থাকে? হাইড্রোজেনের নিচে লিথিয়াম, তাই তো? এইবার দেখো লিথিয়ামের পাশে কে থাকে? বেরিলিয়াম। তারপরে এগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকে। লিথিয়ামের নিচে কে থাকে? সোডিয়াম। তাহলে এটা কত নম্বর পর্যায়ে হলো? 3। আর ফ্লুরিনটা কোথায় কত নম্বর পর্যায়ে হলো? 2। দেখতেই পাচ্ছ এই যে 2 নম্বর পর্যায়ে এটা আছে। তাহলে ফ্লুরিনের অ্যান্সার কি হবে? 17 নম্বর শ্রেণী আর 2 নম্বর পর্যায়। তাহলে ফ্লুরিনের অ্যান্সার আমাদের ডান। এবার আমাদের কি জানতে চেয়েছে? সোডিয়াম জানতে চেয়েছে। এটা সোডিয়ামের ক্ষেত্রে অ্যান্সার কি হবে? সোডিয়ামের ক্ষেত্রে অ্যান্সার শ্রেণী তো তোমরা দেখতেই পাচ্ছ 1 নম্বর শ্রেণীতে আছে। এই যে শ্রেণীতে 1 নম্বর শ্রেণী সোডিয়াম আছে, তাহলে 1 নম্বর শ্রেণী। এবার জানতে চেয়েছে যে পর্যায় কত নম্বর হচ্ছে? দেখতেই পাচ্ছ 3 নম্বরে। এই যে এই দিকেরগুলোকে কি বলে? পর্যায়। এই দিকেরগুলোকে বলে শ্রেণী। তাহলে পর্যায় কত হচ্ছে? 3 নম্বর। আশা করি পাওয়া গেল। এবার তোমরা বলবে যে এটা তো আমার পর্যায় সারণী মনে আছে বলে। এক্স্যাক্টলি, তোমাদেরও পর্যায় সারণীটা মনে রেখেই চোখের সামনে ভাসিয়ে এরকমভাবে এই মৌলগুলোকে দেখলে তবে কিন্তু তোমরা উত্তর বলতে পারবে। তার জন্য তোমাদের পর্যায় সারণীটা প্রচুর পড়তে হবে। নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে হ্যালোজেন মৌলগুলোকে আয়নাইজেশন শক্তির হ্রাসের ক্রমানুসারে সাজাও। আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভব কী সেটা আমি আগের ভিডিওতে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তাহলে এবার হ্যালোজেন মৌলগুলো, হ্যালোজেন মানে এই যে এই পর্যায়টা, তাই আর মুছলাম না। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই মৌলগুলোকে আমাকে বলেছে কি অনুযায়ী সাজাতে? আয়নন বিভব বা আয়নাইজেশন এনার্জি, এই অনুসারে আমাদের সাজাতে বলেছে যে কোনটার বেশি কোনটার কম। তার মানে মৌলগুলোকে কেমনভাবে সাজানো আছে? ওপর থেকে নিচে শ্রেণী বরাবর। 17 নম্বর শ্রেণী বরাবর কি আছে? ওপর থেকে নিচে আছে। এবার আমরা জানি যে উপর থেকে নিচের দিকে গেলে কি হয়? আয়নন বিভব হ্রাস পায়, আয়নন বিভব কি হয়? কমে যায়। এবার যেহেতু আয়নন বিভব কমে যাচ্ছে, তার মানে এর মধ্যে সবচাইতে আয়নন বিভব কার কম হবে? আয়োডিনের। তারপরে কার হবে? ব্রোমিনের। ওপর থেকে নিচ বরাবর আমরা কি দেখতে পেলাম? আয়নন বিভব হ্রাস পায়। হ্রাস পাওয়াটাকে আমি নিচের দিকে তীরচিহ্ন দিই। ওপর থেকে নিচে যাচ্ছি, তাহলে সবার নিচে কি আছে? আয়োডিন। তাহলে আয়োডিনের সবচাইতে কম হবে। তারপরে কি আছে? ব্রোমিন। তারপরে কি আছে? ক্লোরিন। তারপরে কি আছে? ফ্লুরিন। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যা আয়নন বিভব হ্রাস পায়। এবার আগের দিন কিছুটা আমি বলে দিয়েছিলাম, আরও একবার রিপিট করছি। ওপর থেকে নিচের দিকে গেলে আয়নন বিভব কেন হ্রাস পায় সেটা আমি আগের দিন ডিসকাস করে দিয়েছি, তবু আজকে আরেকবার রিপিট অল্পর মধ্যে করে দিচ্ছি। ওপর থেকে যত নিচে যাচ্ছি আকার কি হয়? বৃদ্ধি পায়। ওপর থেকে যত নিচে যাই আমাদের পরমাণুর আকার কি হয়? বৃদ্ধি পায়। আর পরমাণুর আকার যত বৃদ্ধি পাবে তার শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন, লাস্ট কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ইজিলি বের করা যাবে। ঠিক আছে? তাহলে কি হয়? কম শক্তি দিতে হচ্ছে, তার মানে কি হচ্ছে? আয়নন বিভবটা কম হচ্ছে, তাই ওপর থেকে নিচের দিকে গেলে কি হয়? আয়নন বিভব হ্রাস পায়। তাহলে আকার যেহেতু বড়,
নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ কম, একটু অল্প একটু এনার্জি দিলেই একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে আসে, যার কারণে আয়নন বিভব কি হয়, কমে যায়। কারণ আয়নন বিভব মানে কি, আয়নন বিভব কি সেটা আগের দিন বলে দিয়েছি, যে পরিমাণ শক্তি প্রয়োগ করে এক শেষ কক্ষপথে ইলেকট্রনটা বের করতে হয় সেটাকে আমরা কি বলি, আয়নন বিভব। এই হলো উত্তর। এবার আমাদের লাস্ট কোয়েশ্চেন, আজকে লাস্ট প্রশ্নের উত্তর হচ্ছে প্রদত্ত মৌলজোটটি, না মুছলে হতো যা, প্রদত্ত মৌলজোটটি নিক্টোজেন গ্রুপের অন্তর্গত কোন মৌল, আচ্ছা কোন মৌলটি নিক্টোজেন গ্রুপের অন্তর্গত। তো পরপর আগে আমি অপশানগুলো লিখে নিচ্ছি, এটাও মুছে দিই। তোমাদের যার যার আমার ভিডিও ভালো লাগছে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও। আমি নতুন নতুন চ্যানেল খুলেছি, তোমাদের সাপোর্টের প্রচুর প্রয়োজন আছে, তো অবশ্যই তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর তোমরা যারা বলেই দিয়েছিলাম যারা কোয়েশ্চেন অন্য অ্যান্সার করছো কিন্তু অ্যান্সার করতে পারছো না, বাড়িতে বসে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করছো, তারা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হও এবং সেখান থেকে গিয়ে আমাকে টেলিগ্রামে তোমরা ছবি তুলে পাঠাতে পারো, দেন সেটার আমি কোয়েশ্চেনের অ্যান্সার ভিডিও করবো। তাহলে কি জানতে চেয়েছে, কোন জোটটি নিক্টোজেন গ্রুপের অন্তর্গত। আমি যদিও একটুখানি এটা হিন্টসই বলে দিই, নাইট্রোজেন এখানে দেখতেই পাচ্ছ প্রথম অপশানে আছে নাইট্রোজেন, ঠিক আছে। নাইট্রোজেন আর নিক্টোজেন সব কিছুই কী দিয়ে শুরু হচ্ছে, ন দিয়ে, তাহলে তোমরা এইভাবেও মনে রাখতে পারো এটার অ্যান্সার হবে অপশান এ। বাকিগুলো দেখো ফসফরাস, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো অ্যান্সারই হবে না, ঠিক আছে। নাম দিয়ে মনে রাখতে পারে। এবার আমি এক্সপ্লেন করি, এটা তো ট্রিক গেল যে কিভাবে তোমরা এটার অ্যান্সার করতে পারবে। এবার তোমাদেরকে আমি বলি যে অ্যাকচুয়ালি কিভাবে তোমরা পর্যায় সারণীর মাধ্যমে অ্যান্সারটা বলতে পারবে। এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে ফসফরাস। নাইট্রোজেনের নিচেই থাকে ফসফরাস, পর্যায় সারণীর 15 নম্বর শ্রেণীতে থাকে, এবং ফসফরাসের সাথে আছে অক্সিজেন। এই দুটো সম্পূর্ণ আলাদা গ্রুপে থাকে, তাহলে এই দুটোর তো কোনো চান্সই নেই একই গ্রুপের মধ্যে হওয়ার, ফসফরাস আর অক্সিজেন, তো এই অপশানটা তো হবেই না। দেন বলছে ফ্লুরিন, ক্লোরিন। অক্সিজেনের পর কে থাকে, ফ্লুরিন, তারপর থাকে ক্লোরিন। এটা হচ্ছে 16 নম্বর শ্রেণী, এটা 17 নম্বর শ্রেণী। 15 নম্বর শ্রেণীটাকেই কিন্তু বলা হয় নিক্টোজেন, আরেকবার মনে করিয়ে দিই, ঠিক আছে। তাহলে আমাদের নিক্টোজেন জানতে চাইছে, তাহলে ফসফরাস আর অক্সিজেন তো হলোই না। ফ্লুরিন, ক্লোরিনটা একই শ্রেণীতে অবস্থিত কিন্তু এটা নিক্টোজেন গ্রুপের অন্তর্গত নয়, কারণ এরা হ্যালোজেন গ্রুপের অন্তর্গত। আর ফসফরাস আর অক্সিজেনের কিন্তু জাস্ট কোনাকুনি সম্পর্ক, এছাড়া আর কোনো কিছু নেই। সোডিয়াম আর পটাশিয়াম, সোডিয়াম পটাশিয়াম কোথায় থেকে, এই দিকে একদম বাঁ দিকে। এরা কত নম্বর শ্রেণীতে থাকে, 1 নম্বর শ্রেণীতে। আর এইগুলোকে কি বলা হয়, ক্ষার ধাতু। আর এগুলোকে কি বলা হয় একটু বলে দিই, অক্সিজেনের নিচে কে থাকে, সালফার। এই গ্রুপটাকে বলা হয় চ্যালকোজেন। আর এটাকে কি বলা হয়, হ্যালোজেন। তাহলে কিভাবে উত্তর আসলো সেটা আশা করি বুঝতেই পারলে যে অপশন এটা কেন হলো। অপশন এ তো আরও একটা ভাবে আমি বলেই দিচ্ছি, নিক্টোজেন আর নাইট্রোজেন, এটাই হচ্ছে ট্রিক। তাহলে এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও, ক্লাস 10-এর প্রথম সাজেশন। এরপরে পরবর্তী সাজেশনগুলো আমি তোমাদের পরপর আরও আপলোড করে দেবো। তো তোমাদের যাদের যা প্রশ্ন আছে অবশ্যই কিন্তু একবার কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের মতো এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হবে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। টাটা।